একটা কথা আপনাদের মনে রাখা উচিত, 5 আগস্টের পরের 2 বছরকে যারা ভুলে গেছে তাদের মনে রাখা দরকার, এই 2 বছর সবাই কিন্তু এক জায়গায় ছিল না। যখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করাটাই অনেকের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তখন অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট প্রকাশ্যে কথা বলেছেন, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছেন, দলের পক্ষে কথা বলেছেন, ইউনূসের অপশাসন নিয়ে কথা বলেছেন, এখনো বিএনপির অপসংস্কৃতি নিয়ে কথা বলছেন। সব ধরনের ভয়কে উপেক্ষা করে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের পরিবার বাংলাদেশে নাই, অবশ্যই আছে, সব ভয় ভীতি উপেক্ষা করে তারা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন। অনেকে দেশে থেকে সেই প্রতিকূলতার মধ্যে কাজ করছে, অনেকে অনলাইনে দিনের পর দিন অবস্থান ধরে রেখেছে, কেউ কেউ নিজের ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক চাপ এবং নানা ধরনের ঝুঁকি নিয়েও কথা বলছেন। এখন কিছুটা বদলানোর সম্ভাবনা দেখা দিয়েছে, আর এর মাঝেই নতুন করে সেই পুরনো চাটকার শ্রেণী এসে তাদের জায়গা দখল করতে চায়। সেক্ষেত্রে প্রশ্ন ঢুকে না, আপনারা 2 বছর কোথায় ছিলেন? এই প্রশ্নটা ব্যক্তিগত আক্রমণের জন্য নয়, এটা রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্ন। কারণ একটা দলের সংকটের সময়ে কে পাশে ছিল আর কে দূরে ছিল সেটা তৃণমূলের মানুষ ভুলে যায় না। আজ যারা হঠাৎ করে ফেসবুকে অত্যন্ত সক্রিয় হয়ে তাদের সার্টিফিকেট দিচ্ছেন, তাদেরও নিজেদের কাছে প্রশ্ন করা উচিত, আপনারা গত 2 বছরে কি করেছেন? কারো সমালোচনা করার আগে নিজের রাজনৈতিক ভূমিকার হিসাব দেন। কে কতটা ঝুঁকি নিয়েছে, কে কতটা কাজ করেছে, এসবের হিসাব কিন্তু তৃণমূলের কাছে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন নেতার রাজনৈতিক যোগ্যতার প্রমাণ তার চারপাশে কতজন চামচা আছে সেটা দেওয়া হয় না। একজন নেতার যোগ্যতার প্রমাণ হচ্ছে সংকটের সময় তার সিদ্ধান্ত কেমন ছিল, কর্মীদের পাশে তিনি ছিলেন কিনা, ভুল হলে সেটা স্বীকার করেছেন কিনা, এবং দলকে সংকট থেকে বের করে আনার জন্য তার ভূমিকা কি ছিল, তিনি কি করেছেন। শুধু ফেসবুকে কয়েকশো কমেন্ট দিয়ে যদি রাজনৈতিক যোগ্যতা প্রমাণ করা যেত, তাহলে রাজনীতিতে ব্যর্থে কোনো কিছু থাকতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট অনলাইন বলয় তৈরি হয়েছে, কয়েকজন নতুন মুখকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, তাদের দিয়ে প্রশংসা করানো হচ্ছে এবং পূর্ণ সমালোচকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ানো হচ্ছে। কেন? এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দিল্লির প্রেস কনফারেন্স করলেন, এরপর থেকে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টি উদ্বেগের। কারণ দলকে পুনর্গঠন করতে হলে দলের মধ্যে মতচিত্র, সমালোচনা গ্রহণের মানসিকতা এবং যোগ্য কর্মীদের মূল্যায়নে প্রবণতা থাকতে হবে। লাঠিয়াল বাহিনী দিয়ে ফেসবুক নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু একটা রাজনৈতিক দলকে পুনর্গঠন করা যায় না। আর যারা মনে করছেন কয়েকজন অনলাইন কর্মী দিয়ে পূর্ণ জনপ্রিয়তা ফিরিয়ে আনা যাবে, তাদের বাস্তবতার দিকে তাকাতে হবে। রাজনৈতিক জনপ্রিয়তা ফেসবুকের কমেন্ট সেকশনে তৈরি হয় না, জনপ্রিয়তা তৈরি হয় মানুষের সাথে সম্পর্ক দিয়ে, কর্মীদের পাশে দাঁড়িয়ে, জনগণের আস্থা অর্জন করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজের ব্যর্থতার দায় স্বীকার করে। 5 আগস্টের রাজনৈতিক বিপর্যয় নিয়ে আওয়ামী লীগের ভেতরে অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন, শুধু বাইরের ষড়যন্ত্রের কথা বললেই হবে না। দলের অভ্যন্তরে কোথায় ভুল হয়েছিল, কার সিদ্ধান্ত ভুল ছিল, কোথায় সাংগঠনিক দুর্বলতা ছিল, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আর যদি কেউ মনে করেন দলের ভেতরের সবকিছু নিখুঁত ছিল, তাহলে সেটাও বাস্তবতার সাথে কখনোই মিলবে না। রাজনৈতিক দলকে বাঁচাতে হলে নিজেদের ভুলের দিকেও তাকাতে হয়। ভুলে যান কেন বারবার? অনেক নেতাকর্মী এখনো মনে করেন 5 আগস্টের ঘটনার পেছনে দলের আভ্যন্তরীণ ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত কিংবা তথ্যের যে অপব্যবহার, এই বিষয়গুলো তদন্ত প্রয়োজন। আমি বলতেছি না, এটা অনেকেই মনে করে। কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ করা যেমন ঠিক না, ঠিক একই ভাবে প্রশ্নগুলা চেপে রেখে সমাধান করা যায় না। যদি কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে তাহলে তদন্ত করা হোক, তথ্য প্রমাণ বের করা হোক, দায়ী ব্যক্তি যেই হোক তাকে জবাবদিহিতা নিশ্চিত করা হোক। কারণ রাজনৈতিক দল ব্যক্তির সম্পত্তি নয়, দল কোন নেতার ব্যক্তিগত জমিদারি নয়। কর্মীদের ত্যাগের উপর দাঁড়ানো একটা রাজনৈতিক সংগঠনকে কয়েকজন ব্যক্তির স্বার্থে পরিচালনা করা যায় না। আর এখানে আসে তৃণমূলের সব থেকে বড় প্রশ্ন, দেশে থাকা অসংখ্য নেতাকর্মীর অর্থনৈতিক অবস্থা গত 2 বছরে কি হয়েছে সেটা কি কেন্দ্রীয় নেতৃত্ব জানে? 2 বছর নিয়মিত কর্মসংস্থান না থাকলে একটা পরিবারের উপর দিয়ে কি ধরনের চাপ পড়ে সেটা কি কেউ ভেবে দেখেছেন? যে কর্মী বছরের পর বছর দলের জন্য সময় দিয়েছে, সেই কর্মী যখন নিজের পরিবারের খরচ চালাতে তখন কয়েকজন নেতা যদি বিলাসী জীবনযাপন করেন, সেখানে ক্ষোভ সৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা নয়? প্রশ্ন করলাম। আর এই ক্ষোভকে শুধু অ্যাক্টিভিস্টদের সমস্যা বলে এড়িয়ে গেলে হবে না, কর্মীদের বাস্তব জীবন বুঝতে হবে। আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক আশ্রয় থেকে বিভিন্ন দেশে অবস্থানরত নেতাদের মধ্যে আভ্যন্তরীণ গ্রুপিং, পাল্টাপাল্টি নেতৃত্ব এবং কমিটি গঠন নিয়ে প্রতিযোগিতা কেন হচ্ছে? সব দল যখন সংকটে তখন কমিটি গঠন কি সব থেকে বেশি জরুরি কাজ, নাকি সাংগঠনিক যোগাযোগ এবং রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা? কোনটা? কমিটি যদি বিভাজন তৈরি করে তাহলে সেই কমিটি দলের কি উপকারে আসবে, কি উপকার করবে দলের? আর যদি কমিটি গঠনের মাধ্যমে কয়েকজন ব্যক্তি নিজের প্রভাব চান, তাহলে সেই প্রক্রিয়া নিয়ে
তৃণমূল অবশ্যই প্রশ্ন করবে, এটা খুব স্বাভাবিক। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্ত করছি না, কিন্তু রাজনৈতিক প্রশ্নগুলা তুলতে হবে, কারণ যে দল নিজের ভেতরের প্রশ্ন শুনতে ভয় পায় সেই দল ভবিষ্যতে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না। যারা গত 2 বছরে অনলাইনে কাজ করেছেন তাদের বিরুদ্ধে এখন হঠাৎ করে প্রচারণা চালানোর আগে একটা বিষয় মনে রাখা দরকার, অনলাইন অ্যাক্টিভিস্ট মানে দলের সম্পত্তি নয়, আবার কোন নেতার মাইম্যান দলের মালিক পক্ষ নয়। দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে তৃণমূলের কর্মী, জনগণের রাজনৈতিক মূল্যায়ন, ফেসবুকের কয়েকটা পেজ, কয়েকজন কমেন্টার কিংবা কয়েকজন নেতার ব্যক্তিগত বলয় সেটা নির্ধারণ করবে, এটা হতে পারে না। আমি মনে করি ভবিষ্যতে আওয়ামী রাজনীতিতে